করোনা পরিস্থিতিতে ইন্টারনেট সেবা দিয়ে গ্রাহক ভোগান্তি। সেবা দিতে বিনামূল্যে অতিরিক্ত তরঙ্গ চায় টেলিকম কোম্পানিগুলো। আর্থিক ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। আজ থেকে লটারির মাধ্যমে ন্যায্য মূল্যে হাওরের ধান কেনা শুরু। কুমিল্লায় মন প্রতি ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। খুশি কৃষক। এবং করোনা প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। খাবার কেনার সামর্থ্য হারিয়েছেন দক্ষিণ এশিয়ার অর্ধেকের বেশি মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। করোনায় ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক ভোগান্তি সহসাই কমছে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে 3 মাসের জন্য অতিরিক্ত তরঙ্গ চেয়ে রবি, বাংলালিংক ও টেলিটক। তরঙ্গ দিতে প্রস্তুত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, তবে বাদ সাধছে আর্থিক বিষয়টি। অতিরিক্ত তরঙ্গ বিনামূল্যে চায় এই 3 অপারেটর, তবে আর্থিক ছাড় দিতে চায় না নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটির মধ্যে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে 30%। বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে 9 কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। গ্রাহক তুলনায় অপারেটরদের নেই প্রয়োজনীয় তরঙ্গ। এতে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে হিমশিম খাচ্ছে মোবাইল অপারেটররা। এই অবস্থায় 3 মাসের জন্য অতিরিক্ত তরঙ্গ চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছে রবি, বাংলালিংক ও টেলিটক, তবে আর্থিক ছাড় চেয়েছে তারা। অপারেটরদের যুক্তি, করোনায় সরকারের অনুরোধে ইন্টারনেট প্যাকেজের দাম কমানো অথবা বাড়তি ডেটা দেওয়া হচ্ছে। অন্যদিকে ভয়েস কল কমায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে অপারেটররা। এই অবস্থায় উচ্চ মূল্যে তরঙ্গ কেনার অবস্থায় নেই তারা। ভয়েস রেভিনিউ ইজ ডাউন, ডেটা কনজাম্পশন ইজ আপ, কিন্তু ডেটা প্রাইসটা এত কম এবং আমরা এই কোভিড-19 এর সরকারের রিকোয়েস্টে কিন্তু আমরা রেসপন্স করেছি, আমরা প্রাইস কমিয়েছি, যেটা যার জন্য দেখা যাচ্ছে আমাদের 15 থেকে 20% আমাদের টোটাল রেভিনিউ কিন্তু ডাউন। সার্ভিস যদি আমরা ভালো দিতে পারি তাহলে হবে কি, তাহলে কিন্তু মানুষ আরো বেশি ইউজেজ হবে, আরো বেশি ইউজ করলে কিন্তু আমাদের রেভিনিউ বাড়বে এবং আমাদের রেভিনিউ থেকে কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমরা রেভিনিউ শেয়ার করছি। 3 অপারেটরের আবেদনকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে বিটিআরসি। টাকা কম দেওয়া মাফ করার কোনো ক্ষমতা বিটিআরসির নাই। লাস্ট অপশন রেটে যত ইচ্ছে তত নিতে পারে, তবে যদি বাল্ক নেয়, একবারে বেশি করে নেয়, সবকিছু নেয়, তাহলে তাকে আমরা কম রেটে দিতে পারবো। এই ক্ষমতা আমাদের আছে। করোনায় ইন্টারনেটকে জরুরি সেবা হিসেবে উল্লেখ করে সরকারকে স্বল্পকালীন তরঙ্গ বরাদ্দের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই বয়ে বেড়াচ্ছেন করোনা ভাইরাস, অথচ কোভিড-19 পজিটিভ শনাক্ত। দেশে আক্রান্তদের প্রায় 1/4 এমন উপসর্গহীন। বিশেষজ্ঞরা মনে করেন যাদের লক্ষণ নেই তারা আরও ঝুঁকিপূর্ণ করে তুলছেন করোনা পরিস্থিতি। এক্ষেত্রে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি সবাইকে শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক তাহমিদ জামান রুমমেট কোভিড-19 পজিটিভ হওয়ায় পরীক্ষা করান তিনিও। যদিও প্রকাশ পায়নি কোনো লক্ষণ উপসর্গ, কিন্তু ফলাফল পজিটিভ আসে। সাধারণত কোভিড পেশেন্টদের যে সিমটমগুলো থাকে, যে জ্বর, শ্বাসকষ্ট অথবা গলা ব্যথা, আমার এরকম কোনো সিমটম আসেনি। দেশে মোট আক্রান্তের বড় একটি অংশই এমন উপসর্গহীন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর তথ্যমতে উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন 20% বেশি। সে হিসাবে 3,500-এর বেশি আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি অনেক বেশি। যেহেতু লক্ষণ নাই, এই ব্যক্তি বা মানুষ নিজেও জানেন না যে উনি করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যখন কথা বলেন, শ্বাস প্রশ্বাস নেন, তার মাধ্যমে ছড়াতে পারেন, বা যখন কোনো কিছু স্পর্শ করেন। এই লক্ষণহীন ইনফেকশন থাকার কারণে যেটা সমস্যা হচ্ছে যে ওদেরকে আমরা চাইলেও খুঁজে বের করতে পারছি না। ওরা যদি সমাজে রোগ ছড়াতে থাকে তাইলে এটা নিয়ন্ত্রণ করাটা আরও বেশি কঠিন হয়ে যাবে। উপসর্গহীন রোগী শনাক্তে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের খুঁজে বের করে পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। একজন যখন পজিটিভ হবে তখন তার কন্ট্যাক্ট ট্রেসিং, তার আশেপাশে
সবাইকে টেস্ট করতে হবে। যদি কোনো কন্ট্যাক্ট না পাই তাহলে আশেপাশের লোকদের টেস্ট করতে হবে, সেখানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টটা তখন ধরা পড়বে। এটার আসলে সহজ কোনো সমাধানও আপাতত দেখা যাচ্ছে না, কারণ আপনি তো লক্ষ কোটি লোককে টেস্টও করতে পারবেন না। আমরা যেটা বলি যে যদি পাবলিক প্লেস আপনি জানি, আপনার মাস্ক পরে থাকাটা এই জন্য অত্যন্ত জরুরি। দেশে কোভিড-19 শনাক্তের 64তম দিনে এসে মোট আক্রান্ত ছাড়াই 14,500। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন হট জোনে পরিণত হয়েছে। 17 জনের মধ্যে 14 জনই পজিটিভ এসেছে মৃত্যুর পর। এতে এলাকাগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের স্বজনদের অভিযোগ, নানা উপসর্গ দেখা যাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গত 9 এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথম এক বৃদ্ধ শনাক্তের আগে মারা গিয়ে ভাইরাস ছড়িয়েছেন তার ছেলেসহ অন্তত 6 জনের শরীরে। এরপর গত 1 মাসে মৃত্যুর পর শনাক্ত হয়েছেন অন্তত 9 জন। এতে সংক্রমণ বাড়ছে। মৃতের স্বজনদের অভিযোগ, উপসর্গ দেখা দিলে নানা সহায়তা চেয়েও পাননি তারা। আমরা চাইছিলাম যে আমাদের স্যাম্পলটা নিয়ে যাকে, ওইটা কেউ আশায় নিয়ে যায় আসবে বলে আমাদেরকে বসায় রাখা হয়েছে বাসায়। তবে সিভিল সার্জনের দাবি, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছেন তারা। আমাদের কিছু কিছু রোগী আসছে এসেই মারা গেছে, সেক্ষেত্রে আমাদের ওই সময় স্যাম্পল নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত করে রোগীকে পৃথক করা না গেলে ঠেকানো যাবে না সংক্রমণ। তবে চিকিৎসকরা বলছেন, মারা যাওয়াদের অনেকের নানা রোগ ছিল, আবার সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে নিজেদের লুকাচ্ছেন অনেক রোগী। প্রত্যেকেরই অন্য আরেকটা রোগ আছে, যেটা করোনা আক্রমণের কারণে বেশি বেড়ে যাওয়াতে সে মৃত্যুবরণ করেছে। যারা কোভিড আক্রান্ত তাদেরকে ভালোভাবে নেন, উপসর্গ লুকিয়ে ঘরে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। যখন তারা খারাপ অবস্থায় তখন হাসপাতালে, যখন তারা মৃত্যু অবস্থায় তারা হাসপাতালে আছেন। চট্টগ্রামে মৃত্যুর পর করোনা রোগী শনাক্ত হওয়া সাতকানিয়া, দামপাড়া, পাহাড়তলী, সরাইপাড়া এখন করোনার হরজোন। মৃত্যুর পর শনাক্ত হওয়া কোনো রোগীদের স্বজনদের দাবি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর আগে করোনা রোগীদের শনাক্ত করা না গেলে সংক্রমণ থামানো যাবে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা রোগীদের অধিকাংশই শনাক্ত হচ্ছে মৃত্যুর পর। সে বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শফিক। তামিম, আপনাকে যেটি বলতে পারি, আজ গত রাতে আরও 2 জন মারা গেছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 19 জনের দাঁড়িয়েছে। তবে চট্টগ্রামে যে মৃত্যুগুলো হচ্ছে অধিকাংশটাই কিন্তু মারা যাওয়ার পরে শনাক্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে আমি স্বজনদের সাথেও কথা বলেছেন, বেশ কয়েক স্বজনদের সাথে কথা বলে তারা বলছেন, যখন উপসর্গ দেখা দিয়েছে তখন তারা বিভিন্ন জায়গায় তারা খবরাখবর নিয়েছেন, বিভিন্ন কন্ট্রোল রুমে ফোন করেছেন, কিন্তু তারা তেমন সহায়তা পায়নি। তবে সিভিল সার্জন বলছে, তারা যদি এরকম কোনো খবর পায় সাথে সাথে তারা দ্রুতভাবে তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে 19 জনের মতো মারা গেছে, সেখান থেকে প্রায় 14 জনের মতো মৃত্যুর পর শনাক্ত হয়েছে আমরা জানতে পেরেছি। এর কারণে কিন্তু আক্রান্ত ছড়িয়ে পড়ছে। এই যে মৃত্যুর পর যে শনাক্ত হওয়া যে ব্যক্তিরা আছে, সেই ব্যক্তির এলাকাগুলো বিশেষ করে হরজোনে পরিণত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে যে সাতকানিয়া রয়েছে, সেখানে প্রায় শুধু একটি উপজেলায় প্রায় 27 জনের মতো মৃত্যু হয়েছে, 27 জনের মতো আক্রান্ত হয়েছে, এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, যেটি চট্টগ্রামের প্রথম। এছাড়া হটজোন বলতে যে সাগরিকা রয়েছে, সেখানে প্রায় 22 জনের মতো আক্রান্ত। দামপাড়া যেখানে রয়েছে, দামপাড়া 22 জনের মতো আক্রান্ত হয়েছে। পাশাপাশি যে সাগরিকা রয়েছে, সাগরিকাকে হটজোন হিসাবে চিহ্নিত করা হচ্ছে, সেখানে প্রায় 13 জনের মতো আক্রান্ত হয়েছে। এছাড়া হালি সহ বিভিন্ন এলাকা কিন্তু আক্রান্ত হচ্ছে। তবে স্বজনদের দাবি, তারা বলছেন যে আসলে যে যখন উপসর্গ দেখা দিয়েছিল তখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, কিন্তু তারা সেরকম সভা পায়নি। তবে চিকিৎসকরা বলছে, যেগুলো মারা গেছে তাদের অধিকাংশের কিন্তু বিভিন্ন রোগ ছিল। কারো ফুসফুসের সমস্যা ছিল, কারো কিডনি সমস্যা ছিল, মাথার সমস্যা ছিল, এই বিষয়গুলো তারা বলছেন। তবে চট্টগ্রামে এখনো পর্যন্ত প্রায় 267 জনের মতো আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 19 জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 68 জনের মতো। তবে চট্টগ্রামে যে প্রথম যে রোগীটি শনাক্ত হয়েছে, সেটি দামপাড়া শনাক্ত হয়েছিল। এরপরে কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া 69 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেই বৃদ্ধ কিন্তু মারা যাওয়ার পর কিন্তু বিভিন্ন হাসপাতাল, 3 থেকে 4টা হাসপাতাল তিনি ঘুরেছেন।
ঘুরেছেন, ঘুরে যাওয়ার পরে কিন্তু তার ছেলে সহ অন্তত 6 জনের কাছে তাই সে ছড়িয়েছেন। এরপরে কিন্তু এই একই এলাকা কিন্তু আরও 6 জনের কাছে ছড়িয়েছেন, অর্থাৎ এক বৃদ্ধ থেকে প্রায় 10 থেকে 12 জনের মতো ছড়িয়েছেন। এই যে মৃত্যুর পরে যেগুলো শনাক্ত হচ্ছে এগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে, কারণ এর আগে কিন্তু তারা বিভিন্ন স্বজনের সাথে মিশেছেন, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে মিশেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সেইগুলো ছড়াচ্ছেন বলে চিকিৎসকরা জানাতেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে যে মৃত্যুর পরে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে, এর কারণে কিন্তু সংক্রমণের হারও কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে করোনা রোগীদের সর্বশেষ তথ্য। তামিম। চট্টগ্রামে করোনা রোগীদের অধিকাংশই মৃত্যুর পর শনাক্ত হচ্ছেন, আর সে খবর জানাতে জেনারেল হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। করোনা মোকাবিলায় পরীক্ষার কোনো বিকল্প নেই, তাই প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ, যাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল হকের রিপোর্ট। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। যত বেশি পরীক্ষা হচ্ছে তত বেশি শনাক্ত হচ্ছেন করোনা রোগী। প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন মানুষ, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট সীমিত থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট আমি একা, আমাকে একাই এই উপজেলার সমস্ত সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এটা খুবই কষ্টকর। এই পর্যন্ত প্রায় 250 নমুনা সংগ্রহ করেছি, তার মধ্যে 10 জন রোগী শনাক্ত হয়েছে। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে ডাক্তার এবং নার্সদের খুব দ্রুত নিয়োগ দিয়ে এই কোভিড-19 মোকাবেলা সহ আমাদের ল্যাবরেটরির যে কার্যক্রমগুলো আছে এবং পিসিআর ল্যাবের কার্যক্রমগুলোকে সুচারুভাবে চালানোর জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সেই হিসেবে আমাদের দেশে 3.5 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতার কারণে আমরা বিভিন্ন জায়গায় কোভিড-19 নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় হিমশিম খেয়ে যাচ্ছি। চিকিৎসক ও নার্স যাদেরকে নিয়োগ দিচ্ছেন এটা সময়োপযোগী, তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদেরকেও নিয়োগ দিতে হবে। দীর্ঘ 12 বছর যাবৎ তাদের নিয়োগ নেই। মেডিকেল টেকনোলজিস্ট আমাদের যা আছে তাদেরকে কাজে লাগানো প্রয়োজন। আরও যে সংকট আছে সে সংকট মোকাবেলার জন্য দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা সরকারের অনেক কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হওয়া উচিত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সমস্যা সমাধানে মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। করোনা পরিস্থিতির কারণে আমরা অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য মন্ত্রণালয়ে একটা প্রপোজাল পাঠিয়েছিলাম। টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে, তো এরা এই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ চায় না। তাদের বক্তব্য হলো যে আমাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হোক। এরা একটা স্মারকলিপি দিয়েছে, সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়টা আমলে নিয়েছে। এখন মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে যে কিভাবে তাদেরকে সুন্দরভাবে নিয়োগ দেওয়া যায়, যেটা নিয়ে কোনো জটিলতা না হয়। টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের একদিনের প্রশিক্ষণ দিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ভেঙে পড়েছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞা। চেকপোস্টে শিথিল রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তমাল। হ্যাঁ তামিম, 45তম দিনের মতো কিন্তু সরকারের ছুটি চলছে, কিন্তু সড়কের যে অবস্থা, রাস্তায় যে মানুষের কোলাহল, সেটা কিন্তু দেখে কিন্তু বোঝার কোনো বুদ্ধি নেই যে সরকারের ছুটি বা অঘোষিত লকডাউন চলছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন রয়েছে গাবতলীতে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, এবং আপনি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল রয়েছে এবং সিএনজি রয়েছে। একটি বিষয় আপনি জানা রাখি যে আমরা দেখলাম সকাল থেকে কিন্তু মোটরসাইকেলগুলো বা সিএনজি বা রেন্টে কারের যে গাড়িগুলো সেগুলো কিন্তু দ্বিধার্থে কিন্তু চলছে, এবং তারা কিন্তু বেশ চড়া দরে কিন্তু তারা যাত্রী পরিবহন করছে। শুধুমাত্র যে গাবতলীতে তাই নয়, আমরা দেখেছি যে ঢাকার প্রবেশ এবং বেরুবার যে পথগুলো রয়েছে, অর্থাৎ কাঁচপুর বা আবদুল্লাপুর, এই সড়কগুলোতেও কিন্তু অসংখ্য গাড়ি আমরা সকাল থেকে লক্ষ্য করেছে। একটি বিষয় আমরা জানা রাখি যে যারা ঢাকায় ঢুকছেন বা বেরোচ্ছেন সবাই কিন্তু কোনো না কোনো যুক্তি তারা দাঁড় করাচ্ছেন। অনেকেই তারা আসলে খোরা যুক্তি দাঁড় করিয়ে কিন্তু তারা আসলে ঢাকায় ঢুকছেন বা বেরোচ্ছেন, এবং তারা সবাই বলছেন যে আসলে জীবিকার তাড়নায় তারা মূলত বেরিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী যে যানগুলো সেগুলো কিন্তু চলছে, অর্থাৎ ট্রাক বা পিক আপ কাভার ভ্যান সেগুলো চলছে। কিন্তু আগে যেমনটি ছিল, অর্থাৎ গত মাসেও যেমনটি ছিল তৎপরতা পুলিশের, সেটি কিন্তু আর তেমনটি নেই। অর্থাৎ পুলিশ কিন্তু এক ধরনের ঢিমেতাল বা এক ধরনের কিন্তু স্রোত গতি আমরা কিন্তু লক্ষ্য করছি।
এবং আপনি জানেন যে গত কিছুদিনে কিন্তু প্রায় 6 থেকে 7 জন পুলিশ সদস্য কিন্তু মারা গেছেন এবং প্রায় 1,500-এর মতো কিন্তু করোনায় কিন্তু তারা আক্রান্ত রয়েছেন। তো সেটিও একটি কারণ হতে পারে। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু আসলে শুধুমাত্র গণপরিবহন বলতে যা বোঝায় অর্থাৎ বাসগুলো কিন্তু চলছে না, কিন্তু সব ধরনের যানবাহন কিন্তু চলছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে পায়ে হেঁটেও কিন্তু অনেক মানুষ কিন্তু বেরিয়েছেন এবং এমনও দেখেছি যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু লোকজন কিন্তু তারা ঢাকা ছাড়ছেন বা ঢাকায় ঢুকছেন। আর একটি বিষয় যে নিয়ম মানার ক্ষেত্রে কিন্তু আগের মতো লোকজন তেমনটি সচেতন নন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে মাস্ক ছাড়া বা যে ধরনের সুরক্ষা সামগ্রী দরকার হয় সেই ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়া তারা কিন্তু চলাফেরা করছেন এবং সেটা কিন্তু পুলিশ সদস্য অনেক কিন্তু গাড়িকে ঘুরিয়েও দিয়েছেন এবং অনেক মানুষ তারা কিন্তু তিরস্কার করেছেন বা তারা কিন্তু আসলে এক ধরনের বলা চলে যে তারা তিরস্কার করেছেন। তো সব মিলে বলা চলে যে আজকে আমরা দেখলাম ঢাকা শহরের এবং ঢাকার বাইরের যে পরিবেশ এবং বেরোবার যে পথগুলো সবগুলোতে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য কিন্তু যানবাহনের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। তামিম। ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার বিষয়ে জানাতে আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সুনামগঞ্জে সরকারিভাবে আজ থেকে শুরু হচ্ছে কৃষক পর্যায়ে লটারির মাধ্যমে ধান কেনার কার্যক্রম। এর আগে তালিকাভুক্ত কৃষকের মধ্যে লটারি হয়, লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় চলবে কার্যক্রম। একজন বড় কৃষকের কাছ থেকে সর্বোচ্চ 3 টন, মাঝারি কৃষকের কাছ থেকে 2 টন এবং প্রান্তিক ও ছোট চাষিদের কাছ থেকে কেনা হবে 1 টন ধান। স্থানীয় খাদ্য গুদামে 26 টাকা কেজি দরে এই ধান বিক্রি করতে পারবেন চাষিরা। ধান বিক্রির জন্য লাগবে কৃষি কার্ড ও ব্যাংক হিসাবের নম্বর। চলতি মৌসুমে সুনামগঞ্জ থেকে সরকার 25,866 মেট্রিক টন ধান কিনবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লটারির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন কৃষক ভাইরা, আপনারা সরাসরি আপনাদের ধান এবং কৃষি কার্ড নিয়ে গুদামে আসবেন। কোনো ধরনের ফরিয়া মধ্যস্বত্বভোগী ওদের বিভিন্ন প্রলোভনে আপনারা পা দেবেন না। আমরা আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। কয়েক বছর ধরে কুমিল্লায় মনপ্রতি যে ধানের দাম পেত কৃষক 400 থেকে 450 টাকা, এবছর মাঠেই বিক্রি হচ্ছে তা 800 থেকে 850 টাকায়। জনপ্রতিনিধিরা বলছেন এই ধারাবাহিকতা ধরে রাখলে কৃষক লাভবান হবেন। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লায় মাঠের পর মাঠ সোনালী ফসলে কৃষকের মুখে এখন হাসি। করোনায় শ্রমিক সংকট কাটিয়ে লাভজনক ধানের দাম পেয়ে দারুণ খুশি কৃষক। ভালো ফলন পাইছি, আবার পয়সাও ভালো, মোটামুটি রেট ভালো পাচ্ছি। 800, 850 এইবার একটু ভালো হচ্ছে, কিন্তু এর আগে আমরা 600-র ভিতরে বেশি বিক্রি করতে পারি নাই। জনপ্রতিনিধিদের মতে কৃষিতে ভর্তুকি ও ফসলের দাম সঠিক রাখতে পারলে কৃষক লাভবান হবে। কৃষক যেন যথাযথ মূল্যে ধান বিক্রি করতে পারে এবং আমাদের গরিব মানুষ যেন কম মূল্যে চাল কিনতে পারে। এখানে সরকারের যে ব্যাপক পরিমাণ ভর্তুকি সেটা মাথায় রেখে সরকার এই কারণেই করছে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয়। কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। উৎপাদন খরচ কমিয়ে কৃষককে লাভবান করতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। কৃষিতে যন্ত্র সহযোগে ধান রোপণের ব্যবস্থা করতে হবে। জেলার সচেতন নাগরিক কমিটি বেশি দামে ধান কিনে মজুত করে যেন ব্যবসায়ীরা চালের দাম নিয়ে সিন্ডিকেট করতে না পারে সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখার আহ্বান জানায়। অবশ্য মজুতদারদের বিষয়ে সতর্ক বলে জানায় জেলা প্রশাসন। মধ্যশক্তি ভোগীরা যাতে মানুষকে ক্ষতিগ্রস্ত করার সুযোগটা না পায়, প্রশাসন অনুগ্রহ করে সেদিকে লক্ষ্য রাখে। পর্যাপ্ত মজুদ আছে এবং আমরা এখন মজুদ করতেছি। যদি আমাদের মজুদ না থাকতো তাহলে হয়তো বা সেটা হতো, কিন্তু আমাদের মজুদ আছে, কালোবাজারিদের এখানে হবে না। তারপরেও যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 1,57,500 হেক্টর জমিতে প্রায় 7 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, কুমিল্লা। গত বছর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নাটোরে প্রায় 25% বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারই পেঁয়াজ চাষিরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। এই অবস্থায় আগামী জুলাই মাস পর্যন্ত পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষক ও স্থানীয় কৃষি বিভাগের। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গত বছর দেশের পেঁয়াজের মৌসুম শেষ হবার পর ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দিলে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠে 250 টাকায়। দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় অধিক জমিতে পেঁয়াজ চাষ করেন নাটোরের কৃষকেরা।
চলতি বছরে মার্চে পেঁয়াজ বাজারে আসা শুরু হলে দাম নেমে আসে 50 টাকায়। এপ্রিলে পুরো পেঁয়াজ উঠে গেলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 40 টাকায়। তবে ভারত থেকে পেঁয়াজ আসার খবরেই পেঁয়াজের কেজি নেমে আসে 32 থেকে 35 টাকায়। কৃষকের দাবি, এখন পেঁয়াজ আমদানি হলে গত 3 বছরের মতো আবারও লোকসানের মুখে পড়বেন তারা। তাই বাজারজাত শেষ না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। পেঁয়াজের দাম পাওয়াতে আমরা অনেক পরিমাণ ফসল করেছি। যদি এলসি আনে তাহলে কৃষকরা লসের মধ্যে পড়বে। সরকারের কাছে বিনীত অনুরোধ, ওনারা যেন 1 মাস পেঁয়াজ বাইরে থেকে আমদানি না করেন। জেলা কৃষি বিভাগ বলছে, করোনা ভাইরাসের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কৃষকেরা ভালো লাভবান হয়েছেন। তাই বাজারে পেঁয়াজ ওঠার সময় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমদানি বন্ধ রাখতে পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন না। বাজার মূল্য ভালো পাওয়াতে তারা অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত খুশি, এবং এই ধারাটি যদি অব্যাহত থাকে তাহলে পরে আমার নাটোর জেলার কৃষক পেঁয়াজ চাষে আরো আগ্রহী হবে। কৃষি বিভাগের মতে প্রতি কেজি পেঁয়াজ 25 টাকায় বিক্রি করতে পারলে কৃষকেরা হেক্টর প্রতি 12,000 টাকা লাভ পাবেন। চলতি বছর জেলায় 4,500 হেক্টর জমিতে 71,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর। ময়মনসিংহে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা LSD নামে এক ধরনের ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। এতে মারাও যাচ্ছে গরু। কৃষকদের অভিযোগ, সহায়তার জন্য পাশে নেই প্রাণী সম্পদ বিভাগ। এতে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। মাঠ পর্যায়ের প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, এই রোগের প্রতিষেধক ও সঠিক কোনো ওষুধ না থাকায় তারাও পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রতিরোধ করা না হলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণী সম্পদ খাত। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রতিটি গ্রামে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা LSD রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলায় আক্রান্ত হয়েছে শত শত গরু বাছুর। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা। একই অবস্থা জেলার অন্য উপজেলাগুলোতেও। রোগে আক্রান্ত গরু বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় এবং কাঁপতে শুরু করে। দেহে গুটি গুটি হয়ে ফুলে যায়, সৃষ্টি হয় ক্ষতের। এতে মারাও যাচ্ছে গরু। দিশেহারা কৃষকদের অভিযোগ, এ সময় পাশে নেই প্রাণী সম্পদ বিভাগ। আমার গরু কয়েকদিন ভাই 15-20 দিন হয়েছে, গুটি গুটি হইয়া এই ট্যাঙ্গে দিয়ে ফুললে মোটা হইয়া লস পড়ে। ব্যাপকভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন গরিব মানুষ, আমরা গরুর চিকিৎসা করব নাকি ভাত খাইব নাকি চলাফেরা করব? আমাদের গ্রামের পশু ডাক্তার তারা আনি, এরা মানে এই কি যে রোগ এরা বলতেই পারে নাই। এদিকে প্রাণী সম্পদ বিভাগের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সংসদ সদস্য। এই বিষয়ে আমার কথা হলো একটাই, আমি গতকালকে ডিজি মহোদয়ের সাথে কথা বলছি, উনি আজকে বোধহয় একটা টিম পাঠাইছে, কিন্তু এই লাইভস্টক অফিসের এই ইউলো নির্ভর এই অফিস আর অন্যান্য হ্যান্ডস যেগুলো এগুলো একদমই কাজ করেন। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এ রোগের প্রতিষেধক ও সঠিক কোনো ওষুধ না থাকায় তারাও পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রতিরোধ করা না গেলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণী সম্পদ খাত। এটির কোনো ডিজিজ চিকিৎসা নাই, যেহেতু ভাইরাসের কোনো চিকিৎসা নাই। আপনারা জানেন যে করোনার কোনো চিকিৎসা নাই, আর এইটার ওইরকম কার্যকরী কোনো ভ্যাকসিনও তেমন একটা নাই আমাদের। আমরা জাস্ট কিছু প্রয়োগ করছি, যে কিছু পাইছিলাম যে গটপক্স ভ্যাকসিন, সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করছি। এটা সাধারণত বিভিন্ন মশা মাছির মাধ্যমে, ইনসেক্টের মাধ্যমে এটা ট্রান্সমিট করে। তো তারা যদি তাদের ঘরে যদি মশারি টানিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এটি অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব। অথবা যদি তারা নিম গাছের পাতা যদি তাদের বাড়িতে দিয়ে রাখতে পারে, এটাও প্রিভেনশন করা সম্ভব। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেব অনুযায়ী জেলায় প্রায় 6.5 লাখ গবাদি পশু রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন শুক্রবার সারাদিন খোলা থাকবে ভ্যাট অফিস। এ মর্মে সকল সার্কে অফিসে খোলা রাখার নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব MM কবিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শুক্রবার জুমার নামাজের বিরতি রেখে বিকেল 4টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হবে। তবে প্রয়োজনে আরও বেশি সময় চালু রাখা যাবে কার্যক্রম। করোনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। করোনা পরিস্থিতিতে ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক ভোগান্তি। সেবা দিতে বিনামূল্যে অতিরিক্ত তরঙ্গ চায় টেলিকোম্পানিগুলো। আর্থিক ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। আজ থেকে লটারির মাধ্যমে ন্যায্য মূল্যে হাওরের ধান কেনা শুরু। কুমিল্লায় মন প্রতি ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। খুশি কৃষক। এবং করোনা প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। খাবার কেনার সামর্থ্য হারিয়েছে দক্ষিণ এশিয়ার অর্ধেকের বেশি মানুষ।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।